হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি অ্যাকুয়াম্যান নিয়ে। এটি ডিসিইউ মানে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের পুরো সিরিজের 6 নাম্বার কাহিনী। এর আগে আমি এই ইউনিভার্সের প্রথম 5টি স্টোরি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। সো সেগুলি যদি এখনো কেউ দেখতে বাকি থাকেন তাহলে উপরের আই বাটন কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম স্টোরিগুলি অবশ্যই দেখে নেবেন। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। গল্পের শুরুতেই আমরা 1985 সালের একটি ঘটনা দেখতে পাই, যেখান থেকে আমরা জানতে পারি থমাস ক্যারি মানে অ্যাকুয়াম্যানের বাবা অ্যামনেস্টি বের একটি সমুদ্র তীরবর্তী এলাকায় একটি লাইট হাউসে কাজ করে। এবার একদিন ঝড়ের রাতে থমাস ওই সমুদ্র তীরেই একজন আহত অচেতন মহিলাকে উদ্ধার করে, এমনকি তাকে তার ঘরে নিয়ে এসে তার ক্ষতস্থানে ব্যান্ডেজও করে দেয়। পরের দিন যখন ওই মহিলার হুঁশ ফেরে এবং দেখতে পায় থমাস তাকে উদ্ধার করে তার পরিচর্যা করেছে, তখনই সে তার উদারতা থেকে মুগ্ধ হয় এবং তাকে তার আসল পরিচয় দিয়ে জানায় সে হলো আটলান্টিসের রানী আটলানা আর তাদের রাজত্ব সমুদ্রের গভীরে। যাই হোক না কেন, থমাস এবং আটলানা এই মুহূর্ত থেকেই দুজন একটি রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এইভাবে তারা বেশ কয়েক বছর একসাথে কাটানোর পর আটলানা তাদের একটি পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম তারা রাখে আর্থার, মানে এই হচ্ছে অ্যাকুয়াম্যান। এবার এইভাবে তাদের জীবন স্বাচ্ছন্দ্যে কাটলেও হঠাৎই একদিন কিছু আটলান্টিন কমান্ডো তাদের উপর আক্রমণ করে বসে। যদিও আটলানা তার ট্রাইডেন্টের সাহায্যে ক্ষণিকের মধ্যেই সবাইকে পরাজিত করে, কিন্তু এরপরেই সে থমাসকে জানায় তাকে এখনই আটলান্টিসে ফিরতে হবে, না হলে তাদের উপর আরো বিপদ আসবে। আসলে আটলানা আটলান্টিসের বর্তমান রাজা অরব্যাক্সের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল, আর তার খোঁজ করতে করতেই এই মুহূর্তে আটলান্টিন কমান্ডোরা তার খোঁজ পেয়ে গেছে। মানে এর পরেও আটলানা যদি অরব্যাক্সের কাছে ফিরে না যায় তাহলে সে তার পুরো বাহিনী নিয়ে এই স্থানে হাজির হবে, আর তখন তার পুত্র এবং থমাস দুজনের জন্যই প্রাণ সংশয় হয়ে দাঁড়াবে। তো এই কারণেই আটলানা তার নিজের রাজত্বে ফিরে যাওয়ার ডিসিশন নেয়, কিন্তু যাওয়ার আগে সে থমাসকে কথা দেয় সে আবারও তাদের দুজনের কাছে ফিরে আসবে। এমনকি সে তার ওই হাতিয়ার তার পুত্র আর্থারের জন্য থমাসের কাছেই রেখে যায়। এবার এখান থেকে বেশ কিছু বছর অতিবাহিত হয়, যার পর আমরা দেখতে পাই আর্থার একটি শিশু হিসাবে তার একটি স্কুল ট্রিপের কারণে স্কুলের বাকি সমস্ত বাচ্চাদের সাথে একটি অ্যাকোয়ারিয়াম পরিদর্শন করতে গেছে, যেখানে স্কুলের দুটি বাচ্চা তাকে বিরক্ত করতে শুরু করলে একটি হাঙর ওই অ্যাকোয়ারিয়ামের কাঁচের উপর আঘাত করতে শুরু করে, যেটা দেখে বাকিরা খুবই ভয় পেয়ে যায়। কিন্তু তারা সকলেই আশ্চর্য হয় এটা দেখে যে আর্থারের কারণেই সামুদ্রিক সমস্ত প্রাণীরা তার পিছনে একজোট হয়ে যায়। আর এখান থেকেই আমরা বুঝতে পারি আর্থারের ভিতর এমন ক্ষমতা রয়েছে সে সমস্ত জলজ প্রাণীদের সাথে কথা বলতে পারে। এরপর আরও কিছু বছর কেটে যায়, কিন্তু কুইন আটলানা থমাসের কাছে আর ফেরে না, যদিও সে তার ছেলে আর্থারকে সঠিক যুদ্ধনীতি শেখানোর জন্য ভলকো নামক একটি যোদ্ধাকে পাঠায়, যে তাকে প্রায় অনেক দিন ধরেই প্রশিক্ষণ দেয় কিভাবে আটলান্টিন প্রবৃত্তিকে আয়ত্ত করতে হয়, মানে কিভাবে জলের তলায় নিজের ক্ষমতাকে কাজে লাগাতে হয়। এছাড়াও তার কাছে থাকা তার মায়ের সেই ট্রাইডেন্ট দিয়ে কিভাবে লড়াই করতে হয় সেটারও সে প্রশিক্ষণ দেয়। আর আর্থারও তার কাছ থেকে এইসব প্রশিক্ষণ বিনা দ্বিধায় শিখতে শুরু করে এই আশায় যে এই সব প্রশিক্ষণ কমপ্লিট করলেই সে তার মায়ের সাথে দেখা করতে পারবে। কিন্তু প্রশিক্ষণ শেষে ভলকো তাকে জানায় তার মা আর এই দুনিয়াতে নেই, কারণ তার বাবার সাথে তার মায়ের দেখা হওয়ার আগেই কিং অরব্যাক্সের সাথে তার বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল। কিন্তু কুইন আটলানা সেখান থেকে পালিয়ে স্থলভাগে এসে জীবন কাটাতে শুরু করে এবং জন্ম হয় আর্থারের। পরে রাজা অরব্যাক্স আটলানার খোঁজ পেয়ে তাকে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাই আর্থারের যাতে কোনো ক্ষতি না হয় এই ভেবেই সে আবারও রাজা অরব্যাক্সের কাছে ফিরে গিয়ে তাকে বিয়ে করে, এমনকি তাদের একটি সন্তানও হয়। কিন্তু পরবর্তীতে রাজা অরব্যাক্স যখন জানতে পারে কুইন আটলানার আরও একটি সন্তান রয়েছে যে কিনা মানব জাতির সন্তান, তখনই তিনি এই সত্য সহ্য করতে না পেরে রাগে তার মাকে বলি দিয়ে দেয়। এবার এই কথা শুনে আর্থারের এতটাই রাগ হয় যে তার আটলান্টিসে যাওয়ার ইচ্ছা চিরকালের মতো শেষ হয়ে যায়। এবার এখান থেকে সিন শিফট হয় 20 বছর পর, মানে স্টেফেন উলফকে হারানোর 1 বছর পর, যেখানে আমরা দেখতে পাই জেসি কেন এবং তার ছেলে ডেভিডের নেতৃত্বে জলদস্যুদের একটি দল রাশিয়ান একটি সাবমেরিনে হামলা করে সেটা দখল করার চেষ্টা করে। মানে জলদস্যুদের তো এটাই কাজ, বিভিন্ন জাহাজের উপর হামলা করে সেই সব লুট করে নেওয়া। কিন্তু এখানে তাদের এই কাজে বাধা হয়ে দাঁড়ায় প্রাপ্তবয়স্ক আর্থার, যে এখন সাধারণ মানুষের কাছে অ্যাকুয়াম্যান নামে পরিচিত হয়ে উঠেছে, কারণ বিপদের টাইমে সাধারণ মানুষকে হেল্প করা তার এখন প্রধান কাজ। এবার এই সাবমেরিনে উপস্থিত হয়ে জলদস্যুদের সাথে লড়াই করে সাবমেরিনের সমস্ত ক্রু মেম্বারদের মুক্ত করলেও লাস্ট পর্যন্ত জেসি আর্থারকে একটি রকেট লঞ্চারের মাধ্যমে আঘাত করে। মানে জেসি ভেবেছিল এটার মাধ্যমে সে আর্থারকে মেরে ফেলতে পারবে, কিন্তু সে লক্ষ্য করে আর্থার অনায়াসে ওই আঘাত সহ্য করে উঠে দাঁড়িয়ে তার উপরেই আক্রমণ করে। এবার এই লড়াইয়ের মাঝেই সাবমেরিনটিতে জল ঢুকতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত জেসি একটি টর্পেডোর নিচে আটকে যায়, যেটা দেখে তার ছেলে ডেভিড মরিয়া হয়ে তার বাবাকে সেখান থেকে মুক্ত করার চেষ্টা করে।
এমনকি লাস্ট পর্যন্ত নিরুপায় হয়ে আর্থারকেই সাহায্য করার অনুরোধ করে। কিন্তু আর্থার তার বাবাকে বাঁচাতে অস্বীকার করে, কারণ এতদিন তারা অনেক নির্দোষ মানুষকে হত্যা করেছে, তাই তাদেরকে সে সাহায্য কিছুতেই করবে না। এই বলেই সে ওই স্থান ত্যাগ করে। এরপরেও ডেভিড বেশ কিছুক্ষণ চেষ্টা করে তার বাবাকে সেখান থেকে মুক্ত করার, কিন্তু তার বাবা তাকে জানায় তার সময় শেষ, এখান থেকে তার আর বাঁচা কোনোভাবেই সম্ভব না, তাই সে যেন এখান থেকে চলে যায়। এই বলেই সে একটি গ্রেনেড বের করে নিজেকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ডেভিড নিরুপায় হয়ে তার বাবাকে ফেলে রেখে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নেয় এর বদলা সে কোনো না কোনো দিন নেবেই। পরবর্তীতেই আমরা দেখতে পাই আটলান্টিসের বর্তমান লিডার মানে আর্থারের সৎ ভাই অর্ম ভূপৃষ্ঠের বিশ্বকে আক্রমণ করার পরিকল্পনা করে। আসলে অর্ম মনে করে আর্থারের কারণেই তার মাকে বলি দেওয়া হয়েছে, তাই সে ভূপৃষ্ঠবাসী মানে মানব জাতিদের একদমই সহ্য করতে পারে না। এই কারণে সে প্ল্যান করে ভূপৃষ্ঠে আক্রমণ করে সে সবকিছু তছনছ করে দেবে। কিন্তু এই কাজ করতে একটি মাত্র বাধা আছে, সমুদ্রের তলায় মোট 7টি রাজ্য রয়েছে, আর যে কোনো বড় কিছু কাজ করতে গেলে অন্তত 4টি রাজ্যের একই মতামত চাই, মানে আমাদের যেরকম ভোট সিস্টেম অনেকটা সেই রকমই। তো সেই কারণেই অর্ম তার বর্তমান পরামর্শদাতা লুইডিস ভুলকো মানে আর্থারকে যে একটা টাইমে প্রশিক্ষণ দিয়েছিল তাকে সঙ্গে নিয়েই উপস্থিত হয় ওই 7টি রাজ্যের সব থেকে শক্তিশালী জেবেলের রাজা নেরিয়াসের সম্মুখে, আর তাকে জানায় ভূপৃষ্ঠে থাকা মানব জাতিরা কিভাবে সমুদ্রের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। এইভাবে চলতে থাকলে আমাদের অস্তিত্ব একদিন সংকটে পড়বে, তাই যত শীঘ্রই সম্ভব আমাদের উচিত একত্রিত হয়ে ভূপৃষ্ঠের উপর আক্রমণ করা। আর এই কারণে সে চায় মহারাজা নেরিয়াস তার সাথে জোট গঠন করুক। কিন্তু নেরিয়াস তাকে জানায় যদি ভূপৃষ্ঠে আক্রমণ করারই হয় তাহলে আমাদের 7 রাজ্যের মধ্যে অন্তত 4 রাজ্যে তোমার এই মতামতকে সমর্থন করতে হবে, তখনই তুমি ওশান মাস্টার হিসেবে নির্দ্বিধায় ভূপৃষ্ঠের উপর আক্রমণ করতে পারো, তার আগে না, কারণ আমি জানি তুমি নিজেকে ওশান মাস্টার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই এই কাজের প্ল্যান করেছো, তাই এই কাজে আমি তোমাকে সম্মতি কিছুতেই দেব না। আর তাছাড়াও তুমি এখন যে সিংহাসনে বসে আছো ওই সিংহাসনের আরো একটি দাবিদার আছে, তাই তোমার কথাই শেষ কথা না। মানে নেরিয়াসও আর্থার সম্পর্কে আগে ভাগেই জানে। যাই হোক, এইসব কথা চলতে চলতেই হঠাৎ করেই তাদের উপর মানব জাতির একটি সাবমেরিন আক্রমণ করে বসে। ফলে অর্ম এবং নেরিয়াসও পাল্টা আঘাত করার জন্য তাদের বাহিনীকে একত্রিত করে এবং সর্বশেষ অর্ম তার কাছে থাকা ট্রাইডেন্টের মাধ্যমে সাবমেরিনটিকে ধ্বংস করে দেয়। কিন্তু এই হামলার কারণেই নেরিয়াসও বিশ্বাস করে নেয় ভূপৃষ্ঠবাসীরা সত্যিই তাদের শত্রু, তাই এই মুহূর্তেই সেও অর্মের প্ল্যানে রাজি হয়ে যায় এবং দুজনে মিলেই প্ল্যান করে ভূপৃষ্ঠে এই লড়াইয়ের একটি সংকেত পাঠানোর জন্য। পরবর্তীতেই আমরা দেখতে পাই নেরিয়াসের একমাত্র কন্যা মেরা দেখা করে আর্থারের সাথে, কারণ মেরা একদমই চায় না ভূপৃষ্ঠবাসীদের সাথে তাদের কোনো লড়াই হোক। যে কারণে সে আর্থারের সাথে দেখা করে তাকে জানায় তার সৎ ভাই অর্ম ভূপৃষ্ঠে হামলা চালানোর পরিকল্পনা করছে, যার ফলে জল এবং স্থলে থাকা উভয় জীবনই বিপদে পড়বে। তাই সে যদি এই মুহূর্তে আটলান্টিসে গিয়ে তার নিজের সিংহাসন দখল করতে পারে তাহলে এই বিপদ কেটে যাবে। কিন্তু আর্থার এইসব শোনার পরেও তার কথায় কিছুতেই ইন্টারেস্ট দেখায় না, কারণ আটলান্টিসবাসীরাই তার মাকে হত্যা করেছে, তাই সে আটলান্টিসে কোনোদিনই ফিরতে চায় না। কিন্তু সঙ্গে সে এটাও জানিয়ে দেয় যদি অর্ম তাদের ভূপৃষ্ঠে হামলা করে তাহলে সেও তাকে কখনোই ছেড়ে দেবে না। অন্যদিকে দেখা যায় অর্মের কিছু কমান্ডো দেখা করে সেই জলদস্যু ডেভিডের সাথে, আর তাকে কিছু অর্থ প্রদান করে জানায় সে যেন তার কাজ এভাবেই চালিয়ে যায়, মানে মানব জাতির সাবমেরিনগুলোর উপর হামলা করে। কিন্তু ডেভিড জানায় তার এই অর্থের কোনো প্রয়োজন নেই, তার শুধুমাত্র প্রয়োজন অ্যাকুয়াম্যানকে, যে তার বাবার মৃত্যুর জন্য দায়ী। এরপরই দেখা যায় নেরিয়াস এবং অর্ম একসাথে মিলে যে ভূপৃষ্ঠে একটি সংকেত পাঠানোর প্ল্যান করেছিল সেই প্ল্যান অনুযায়ী তারা উপকূলবর্তী এলাকায় সামুদ্রিক একটি ঝঞ্ঝার আঘাত হানে, আর দুর্ভাগ্যবশত ওই সামুদ্রিক ঝঞ্ঝাতেই আর্থার এবং তার পিতা দুজনেই ফেঁসে যায়। আর্থার উন্মত্তভাবে সাঁতার কেটে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করলেও সে তার বাবার কাছ পর্যন্ত কিছুতেই পৌঁছতে পারে না, যদিও এই মুহূর্তে মেরা ওই স্থানে উপস্থিত হয়ে তার বাবাকে জল থেকে বের করে পুনরায় জীবিত করে তোলে। আর এরপরই আর্থার ভূপৃষ্ঠের এই ক্ষয়ক্ষতির দিকে তাকিয়ে তার সৎ ভাই অর্মকে থামানোর জন্য মেরার কথায় রাজি হয়ে যায়। ফলস্বরূপ তারা দুজনে মিলেই উপস্থিত হয় আটলান্টিসে, আর সবার থেকে লুকিয়ে সর্বপ্রথম তারা দেখা করে ভলকোর সাথে, মানে যে আর্থারকে প্রশিক্ষণ দিয়েছিল আর বর্তমান টাইমে যে অর্মের পরামর্শদাতা। কিন্তু সে অর্মের মতাদর্শের বিরুদ্ধে, মানে সে কিছুতেই চায় না আটলান্টিসবাসীরা ভূপৃষ্ঠের উপর আক্রমণ করুক, কারণ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সবাইরই সমান। এই কারণে সে এই মুহূর্তে আর্থারকে জানায় আটলান্টিসের সর্বপ্রথম রাজা আটলানের কিংবদন্তি ত্রিশূল সম্বন্ধে, যে ত্রিশূলের মধ্যে রয়েছে অসীম শক্তি, কারণ ওই ত্রিশূল ব্যবহারকারী ব্যক্তি সমুদ্রের প্রত্যেকটি প্রাণীকে তার ইশারায় কাজ করাতে পারে। তাই আর্থার যদি কোনোভাবে ওই ত্রিশূল উদ্ধার করতে পারে তাহলে সে খুব সহজেই ওশান মাস্টার উপাধি পাবে, আর তখন তার পক্ষে আটলান্টিসের সিংহাসন দখল করা আরো সহজ হয়ে যাবে। কিন্তু প্রবলেম একটাই, ওই ত্রিশূল যখন তৈরি করা হয় তখন আটলান্টিস ছিল পুরোপুরি সমুদ্রপৃষ্ঠের উপরে, কিন্তু রাজা আটলানের একটি ভুল এক্সপেরিমেন্টের কারণে তাদের পুরো সাম্রাজ্য সমুদ্রের তলায় চলে যায়। যদিও আটলান্টিসবাসীরা এতটাই অগ্রগতি করেছিল যে তারা বিবর্তিত হয়ে জলের তলাতেই শ্বাস নিতে শুরু করে,
আর তখন থেকেই আটলান্টিয়ানরা জলের তলাতেই বসবাস করে আসছে। কিন্তু এই কাজের জন্য রাজা আটলান তার বাকি জীবন নির্বাসনে কাটানোর সিদ্ধান্ত নেয়। আর সেই থেকে রাজা আটলান এবং তার ওই ত্রিশূল কোনোদিনই কেউ দেখেনি। মানে এখন আর্থারকে যে কোনো উপায়ে ওই ত্রিশূল খুঁজে বের করতে হবে। যদিও ভল্কো তাকে একটি সিলিন্ডার দিয়ে জানায় ওই ত্রিশূল খোঁজার কাজে এই সিলিন্ডারই তাকে সাহায্য করবে। কিন্তু এই স্থান থেকে বেরিয়ে যাওয়ার আগেই কিছু কমান্ডো সেখানে হামলা চালিয়ে আর্থারকে বন্দী করে ফেলে। এরপর যখন আর্থারকে তার ভাইয়ের সামনে নিয়ে যাওয়া হয় তখন আর্থার তার ভাইকে তার সাথে লড়াই করার জন্য চ্যালেঞ্জ জানায়। আর অর্ম তার ক্ষমতা জাহির করার জন্য ওই চ্যালেঞ্জে রাজি হয়ে যায়, কারণ অর্ম খুব ভালো করেই জানে সে আর্থারকে খুব সহজেই হারিয়ে দেবে। ফলে বাকি আরও 3টি রাজ্যকে তার প্ল্যানে রাজি করাতে আরও সুবিধা হবে। এবার কথা মতো তারা দুজনেই উপস্থিত হয় লড়াইয়ের ময়দানে, যেখানে আর্থার তার মায়ের ট্রাইডেন্ট এবং অর্ম তার বাবার ট্রাইডেন্ট নিয়ে লড়াই করতে শুরু করে। প্রথম দিকে দুজন সমান সমান টক্কর দিলেও একটা টাইমে অর্ম তার ট্রাইডেন্টের সাহায্যে আর্থারের ট্রাইডেন্টে ধ্বংস করে দেয়। কিন্তু আর্থারকে পুরোপুরি হত্যা করার আগে মেয়েরা অর্মের উপর হামলা করে আর্থারকে সঙ্গে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। যদিও অর্মের বাহিনী তাদের পিছু নিয়ে তাদের উপর হামলা করতে শুরু করে, কিন্তু একটা টাইমে তাদের জলযান ধ্বংস হয়ে গেলে অর্ম বিশ্বাস করে তারা দুজনেই নিহত হয়েছে। কিন্তু আর্থার এবং মেয়েরা তাদের জলযান থেকে পালিয়ে একটি তিমি মাছের সাহায্য নিয়ে নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে। পরবর্তীতে দেখা যায় অর্ম তাদের দুজনকেই ট্র্যাক করে ফেলে। আসলে অর্মের সাথে মেয়েরার বিয়ে ঠিক হয়েছে, যে কারণে অর্ম কোনো একটি সময় মেয়েরাকে একটি ব্রেসলেট গিফট করে এবং তাকে জানায় এটা তার মা আটলানার, যে কারণে মেয়েরাও রানী আটলানাকে সম্মান দেখানোর জন্য ওই ব্রেসলেট পরেই থাকে। আর এই মুহূর্তে ওই ব্রেসলেটের কারণেই অর্ম তাকে ট্র্যাক করে ফেলে এবং সঙ্গে সঙ্গেই তার কমান্ডোদের অর্ডার দেয় যে কোনো উপায়ই হোক তাদের দুজনকে যেন বন্দী করা হয়। যদিও নেরিয়াস অর্মকে জানায় তার মেয়েকে যেন নিরাপদে ফিরিয়ে আনা হয়, আর যদি তার কোনো ক্ষতি হয় সে আর অর্মের সাথে কোনোদিনই থাকবে না। যাই হোক, এদিকে আর্থার এবং মেয়েরা তাদের কাছে থাকা সেই সিলিন্ডারের সাহায্য নিয়ে উপস্থিত হয় সাহারা মরুভূমিতে, কারণ তাদের মনে হয় এখান থেকেই তারা কোনো সংকেত পেতে পারে কিং আটলানের ত্রিশূল বর্তমানে কোথায় রয়েছে। এবার আর্থার এবং মেয়েরা যেহেতু বর্তমান টাইমে ভূপৃষ্ঠে রয়েছে, তাই অর্ম আবারও ডেভিডের সাথে যোগাযোগ করে এবং আর্থারকে যাতে সে খুব সহজেই হত্যা করতে পারে সেই কারণে সে ডেভিডকে আটলান্টিয়ান কিছু অস্ত্র গিফট করে, যে অস্ত্রগুলি ডেভিড আবার তার নিজের পছন্দ মতো আপগ্রেড করে নেয় যাতে তার কাজ আরও সহজ হয়ে যায়। এদিকে মেয়েরা এবং আর্থার অবশেষে উপস্থিত হয় সাহারা মরুভূমিতে থাকা একটি পুরনো টেম্পেলে, যেখানে উপস্থিত হয়েই তারা বুঝতে পারে এই স্থানেই তৈরি হয়েছিল কিং আটলানের সেই কিংবদন্তি ত্রিশূল। ফলে তারা সেখানেই এদিক ওদিক খোঁজাখুঁজি করতে শুরু করে এইখান থেকে তারা কোনো কিছু জানতে পারে কিনা। আর পরবর্তীতেই তাদের কাছে থাকা সেই সিলিন্ডার সেখানে থাকা একটি বৃত্তাকার প্ল্যাটফর্মে রেখে একটি বিশেষ কাজ করার পর সেখানেই তারা কিং আটলানের একটি হলোগ্রাফিক্যাল বার্তা শুনতে পায়, যার মাধ্যমে তারা বুঝতে পারে ওই ত্রিশূল কোথায় আছে সেটা কিভাবে শনাক্ত করা যায়। এবং একই সঙ্গে তারা একটি মানচিত্র সহ একটি বোতল খুঁজে পায়, যেটা দেখে তারা দুজনেই রওনা হয় সিসিলির উদ্দেশ্যে। এরপর সেখানে পৌঁছে অনেক চেষ্টার পর অ্যাট লাস্ট তারা ওই বোতলের মাধ্যমে উদ্ধার করে ফেলে সেই স্থান যেখানেই রয়েছে কিং আটলানের ত্রিশূল। কিন্তু এই মুহূর্তেই তাদের উপর আক্রমণ করে বসে ডেভিড। এবার এখন যেহেতু ডেভিডের কাছে আটলান্টিয়ান অস্ত্র রয়েছে, তাই আর্থার তার সম্মুখে কিছুতেই টিকতে পারছিল না, আর মেয়েরা ব্যস্ত হয়ে গিয়েছিল ডেভিডের সাথে আসা বাকি কমান্ডোদের সাথে লড়াই করতে। কিন্তু শেষমেশ আর্থার তার তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে ডেভিডকে ঠিকই পরাজিত করে, আর তারপর তারা দুজনে মিলে একটি বোর্ডের সাহায্যে রওনা হয় সেই লোকেশনের উদ্দেশ্যে। অন্যদিকে অর্ম তার ভূপৃষ্ঠ আক্রমণ করার প্ল্যান সফল করার জন্য আরও একটি রাজ্য মৎস্যজীবী রাজার সাথে দেখা করে, কিন্তু অর্মের এই পরিকল্পনা শুনে ওই রাজা তার মতামত প্রত্যাখ্যান করলে তার স্ত্রী এবং কন্যার সামনেই অর্ম ওই রাজাকে হত্যা করে এবং তারপর ওই রাজ্যের রাজকুমারীকে জানায় তার সাথে যোগ দেওয়া ছাড়া তাদের আর কোনো রাস্তা নেই। মানে অলরেডি তারা 3টি রাজ্য একত্রিত হয়ে যায়, আর একটি রাজ্যের মত পেলেই অর্ম তার প্ল্যান সফল করতে পারবে, মানে ভূপৃষ্ঠে আক্রমণ করতে পারবে। কিন্তু এর পরবর্তীতেই অর্ম জানতে পারে তার বর্তমান পরামর্শদাতা ভল্কো তার বিরুদ্ধে হয়ে কাজ করছে। এমনকি এটাও জানতে পারে একটা টাইমে সেই আর্থারকে অস্ত্রবিদ্যায় প্রশিক্ষণ দিয়েছে, তাই এই মুহূর্তেই সে তার লোকেদের ভল্কোকে বন্দী করার নির্দেশ দেয়। এদিকে আর্থার এবং মেয়েরা বোর্ডের মাধ্যমে যাওয়ার টাইমে হঠাৎই অদ্ভুত দেখতে কিছু সামুদ্রিক প্রাণী তাদের উপর আক্রমণ করে বসে। ফলে তারা দুজনেও পাল্টা লড়াই করার চেষ্টা করে, কিন্তু যখনই তারা বুঝতে পারে তাদের জাহাজটি ধ্বংস হতে চলেছে তখনই তারা জলে ঝাঁপ দেয়। কিন্তু এই অদ্ভুত প্রাণীগুলির বিশাল বাহিনী তাদের পিছনে ধাওয়া করতে শুরু করে। যদিও আর্থার চালাকি করে কিছু লাইট স্টিক ধরিয়ে নিয়েছিল, কারণ সে জানতো এই সমস্ত সামুদ্রিক প্রাণীরা লাইট একদমই সহ্য করতে পারে না, তাই ওই বিশাল বাহিনী তাদের পিছু নিলেও তাদের কাছাকাছি একদমই আসতে পারছিল না। কিন্তু একটা টাইমে তাদের যখন মনে হয় তাদের বাঁচার রাস্তা আর নেই, ঠিক তখনই তারা একটি ওয়ার্ম হোল দেখতে পায়, যার মাধ্যমে তারা ক্ষণিকের মধ্যেই উপস্থিত হয় পৃথিবীর কেন্দ্রে থাকা সম্পূর্ণ একটি আলাদা জগতে, যেখানে আর্থার এতদিন পর আবারও তার মা আটলানাকে দেখতে পায়। কিন্তু আর্থার এতদিন শুনেছিল তার মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে তার মা তাকে পুরো কাহিনী শোনায়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি আটলানা এখনো কিভাবে বেঁচে আছে।
সে জানায় রাজা অরভ্যাক্স যখনই তার অবৈধ সন্তানের কথা জানতে পারে তখনই সে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই ট্রেঞ্চে ফেলে দিয়ে যায়, যাতে ওই অদ্ভুত দেখতে প্রাণীগুলি তাকে হত্যা করে, মানে যে প্রাণীগুলি কিছুক্ষণ আগেই আর্থার এবং মেরার উপর হামলা করেছিল। কিন্তু সৌভাগ্যবশত সে তাদের মুখ থেকে বেঁচে ওই ওয়ার্ম হোলের মাধ্যমে এই অজানা স্থানে পৌঁছে যায়, আর তখন থেকে সে এখানেই রয়েছে। যেটা শুনে আর্থার জানতে চায় এখান থেকে বেরোনোর কি কোনো উপায় নেই। তখনই তার মা তাকে জানায় সেখানেই থাকা একটি ঝর্ণার পিছনে রয়েছে ওই কিংবদন্তি ত্রিশূল, আর একমাত্র ওই ত্রিশূল হাসিল করতে পারলেই তারা এখান থেকে বেরোতে পারবে। কিন্তু সঙ্গে এটাও জানায় ক্যারাথেন নামক একটি বিশাল আকার দৈত্য ওই ত্রিশূল রক্ষা করে, যার কাছ থেকে ওই ত্রিশূল উদ্ধার করা প্রায় অসম্ভব। একমাত্র একজন সত্যিকারের রাজাই ওই ত্রিশূল নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, তাছাড়া আর কারোর পক্ষে সম্ভব না। কারণ এর আগে রানী আটলানা অনেকবার চেষ্টা করেছে ওই ত্রিশূল হাসিল করতে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে। এবার এই সব কথা শোনার পর আর্থার নির্দ্বিধায় ওই ঝর্ণার ভিতর প্রবেশ করে, কারণ যে কোনো উপায়ে তার ভাইকে আটকাতেই হবে। এবার ভিতরে প্রবেশ করার পরেই সে লক্ষ্য করে একটি মঞ্চে ওই ত্রিশূলটি জ্বলছে, কিন্তু যখনই সে ওই ত্রিশূল হাসিল করার জন্য সেই দিকে এগিয়ে যায় তখনই তার মুখোমুখি হয় সেই বিশাল আকার দৈত্য ক্যারাথেন। আর আর্থার যাতে ওই ত্রিশূল উদ্ধার করতে না পারে তাই সে তার উপর আক্রমণ করতে শুরু করে। ফলে আর্থার যখন বুঝতে পারে এই দৈত্যকে হারানো তার পক্ষে কখনোই সম্ভব না, তখনই সে তার সাথে কথা বলতে শুরু করে, যে ক্ষমতা আমরা তার ছেলেবেলা থেকেই দেখে আসছি। ফলে ক্যারাথেন এই টাইমে আর্থারের কথা শুনে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে সে কি নিজেকে ওই ত্রিশূল চালানোর যোগ্য মনে করে। আর্থার তখন উত্তরে তাকে জানায় ওই ত্রিশূলের যোগ্য সে একদমই না, কিন্তু সে শুধুমাত্র উভয় বিশ্বকে বাঁচানোর জন্যই এই ত্রিশূল উদ্ধার করতে চায়। ফলে এই কথা শুনে ক্যারাথেন আর্থারকে নির্দ্বিধায় আটলানের কঙ্কাল থেকে ত্রিশূলটি নেবার পারমিশন দিয়ে দেয়, কিন্তু শর্ত একটাই, একবারেই ওই ত্রিশূল তাকে কিং আটলানের কঙ্কাল থেকে ছিনিয়ে নিতে হবে, আর যদি সে একবারে এই কাজে ব্যর্থ হয় তাহলেই ক্যারাথেন তাকে হত্যা করবে। কিন্তু আমরা দেখতে পাই আর্থার এক ঝটকাতেই ওই ত্রিশূল নিজের হাতে নিয়ে নেয়, আর ওই ত্রিশূল হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত জলজ প্রাণী এক মুহূর্তেই তার সাথে যুক্ত হয়ে যায়, এমনকি সে একটি গোল্ডেন স্যুটেও সজ্জিত হয়ে ওঠে। অন্যদিকে অর্ম দুটি রাজ্যকে সঙ্গে নিয়ে নিজেকে ওশান মাস্টার হিসেবে ঘোষণা করে এবং আরও একটি রাজ্যের সম্মতি নেওয়ার জন্য তার সম্মুখে উপস্থিত হয়, কিন্তু তারা অর্মের প্রস্তাব প্রত্যাখ্যান করলে অর্ম তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে। আর এই টাইমেই আর্থার এবং মেরা ক্যারাথেন সহ ওই স্থানে উপস্থিত হয়ে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর সাহায্য নিয়ে অর্মের বাহিনীর উপর হামলা চালায়। এবার এই লড়াইয়ের মধ্যেই উপস্থিত সকলেই যখন লক্ষ্য করে আর্থার সেই মহাশক্তিশালী ট্রাইডেন্ট হাসিল করে ফেলেছে, তখন সকলেই তাকে ওশান মাস্টার হিসেবে স্বীকৃতি দিয়ে এই লড়াই বন্ধ করে। কিন্তু তার সৎ ভাই অর্ম তাকে তার সাথে লড়াই করার চ্যালেঞ্জ জানায়, ঠিক যেভাবে এর আগে আর্থার তাকে চ্যালেঞ্জ করেছিল। ফলে আর্থারও রাজি হয়ে যায়, কিন্তু এই টাইমে মেয়েরা তাকে জানায় অর্মকে জলে হারানো তোমার পক্ষে কঠিন হয়ে যাবে, তাই তুমি ওকে জলের উপরে নিয়ে যাও লড়াই করতে, যেখানে তুমি খুব সহজেই তাকে পরাজিত করতে পারবে। ফলে পরবর্তীতেই আমরা দেখতে পাই অ্যাকোয়াম্যান তার সৎ ভাইকে নিয়ে উপস্থিত হয় জলের উপরিভাগে থাকা একটি সাবমেরিনে, যেখানেই শুরু হয় তাদের ফাইট। কিন্তু এইবার দেখা যায় আর্থার তার ত্রিশূলের শক্তি ব্যবহার করে অর্মের ত্রিশূলটি ভেঙে দেয়, যদিও সে তার ভাইকে হত্যা না করে তার জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এই টাইমে রানী আটলানা সেখানে উপস্থিত হয়ে অর্মকে অভ্যর্থনা জানিয়ে তাকে আলিঙ্গন করে এবং সঙ্গে এটাও জানায় তার বাবা তাকে ভুল শিক্ষা দিয়ে গেছে, ভূপৃষ্ঠে বসবাসকারী এবং সমুদ্রে বসবাসকারীদের মধ্যে কোনো বিভেদ নেই, তাদের সকলেরই স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার অধিকার আছে। এরপরেই দেখা যায় ভলকো তার কমান্ডোদের আদেশ দেয় অর্মকে গ্রেপ্তার করার জন্য, যদিও এখানে আর্থার অর্মকে জানায় সে যদি প্রস্তুত হয় তাহলে আর্থার তার সাথে কথা বলতে ইচ্ছুক। লাস্ট পর্যন্ত দেখা যায় মেয়েরা সমস্ত আটলান্টিন বাসীদের সামনে আর্থারকেই তাদের নতুন রাজা হিসেবে ঘোষণা করে এবং সঙ্গে আমরা এটাও জানতে পারি এতদিন একসাথে টাইম কাটানোর ফলে আর্থার এবং মেয়েরা দুজনেই দুজনকে ভালোবাসতে শুরু করেছে। লাস্ট সিনে আমরা দেখতে পাই আটলানা তার কথা অনুযায়ী আবারও থমাসের কাছে ফিরে যায়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ডেভিড এখনো জীবিত রয়েছে, কারণ অ্যাকোয়াম্যানের সাথে লড়াইয়ের পর ডক্টর স্টিফেন সিন নামক একজন সামুদ্রিক বিজ্ঞানী ওই স্থান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসা করতে শুরু করে। কিন্তু ডেভিড তার হুঁশ ফিরে পাওয়ার পরেই দেখতে পায় স্টিফেন তার সেই আটলান্টিন অস্ত্রশস্ত্রগুলি নিয়ে পরীক্ষা করছে। এবার যখনই স্টিফেন ডেভিডের থেকে জানতে চায় এই আটলান্টিন অস্ত্রগুলি সে কোথা থেকে পেয়েছে, তখনই ডেভিড তাকে জানায় আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে তুমি আমাকে সাহায্য করো আমি কিভাবে আর্থার মানে অ্যাকোয়াম্যানকে খুঁজে তাকে হত্যা করতে পারি। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।